হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা একটা অসাধারণ সিনেমা নিয়ে এসেছি, যে সিনেমাটি খুব সম্প্রতি মুক্তি পেয়েছে। আর জাপানিজ এই সিনেমাটি কিন্তু পুরো দুনিয়াতে মোটামুটি ভালোই নাম কামিয়েছে। মানে এই সিনেমাতে তুমি অন্য লেভেলের ভায়োলেন্স দেখতে পাবে। আর এই সিনেমার জাপানিজ নাম হচ্ছে ওনিগোরোশি, কিন্তু ইংলিশ নামটা হচ্ছে ডেমন সিটি। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই সিনেমাতে মনে করো যে তোমার ওই রক্ত কাটাকাটি ভায়োলেন্স এটার উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মনে করো ইন্ডিয়ান কিল সিনেমা বা ওই ধরনের যে সিনেমাগুলোর যেরকম হয়েছিল এরকম একটা সিনেমা এটি। তবে এই সিনেমা সম্পর্কে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাকশন সিনেমা, তো এটা এক্সপ্লেন করে দেখলে তুমি খুব বেশি মজা পাবে না। তুমি যদি অ্যাকচুয়াল মজা নিতে চাও, তোমার এখনই এই ভিডিওটা দেখা বন্ধ করে মূল সিনেমাটা ডাউনলোড করে দেখতে হবে। আর যদি তুমি মনে করো যে না আমার এত সময় নেই, আমি এক্সপ্লেনই দেখবো, তাহলে দেখতে পারো। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে চলো আমরা এই লেটেস্ট জাপানিজ সিনেমাটি সম্পর্কে খুবই সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটু ব্রেক রয়েছে, ব্রেকটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় সাকাতাকে, যে জাপানের শিনজো শহরে থাকে এবং পেশাদার একজন খুনি, এবং সে জীবনে কত মানুষকে যে হত্যা করেছে তার কোনো ঠিক নেই। মানে সে টাকার বিনিময়ে মানুষকে খুন করে, অ্যাসাসিন আর কি। আর আজকেই তার শেষ মিশন, আর তাকে একটা ইয়াকুজা, জাপানিজ গ্যাংস্টারদেরকে ইয়াকুজা বলা হয়, তাকে হত্যা করতে হবে। কিন্তু যে ইয়াকুজাকে হত্যা করতে হবে তার নাম হচ্ছে কামোকামি। আর সে এটা ভেবে বসে রয়েছে যে তাকে কেউ টাচটা পর্যন্ত করতে পারবে না, কারণ তার অনেক লোকজন রয়েছে। তো কামোকামির কাছে তার লোক গিয়ে বলে, আপনাকে খুন করার জন্য তো সাকাতা নামে একজন হিটম্যানকে হায়ার করা হয়েছে, বা আপনাকে মারার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। বাট কামোকামির খারাপ নিউজ শোনার কোনো অভ্যাস নেই, এবং কোনো লোক যদি তাকে খারাপ সংবাদ দেয় তাহলে সে করে কি তার গাল কেটে দেয়। বাট তখনই সেখানে সাকাতা আক্রমণ চালিয়ে দেয়, এবং সাকাতার ফাইটিং স্কিল এত ডেঞ্জারাস যে ও যদি কোথাও রক্তের বন্যা না বইতে পারে, ওর মনে হয় না যে মারামারি করছে, ওর মজাই পায় না মারামারি। তো একের পর এক নিজের লোক খুন হতে দেখে কামোকামি বুঝতে পারে যে আমার হালুয়া টাইট হয়ে যাবে, এখান থেকে পালানোই উত্তম। কিন্তু কামোকামির যে বেস্ট ফাইটার ছিল যার নাম হচ্ছে মোশি, সে লাস্টবারের মতো সাকাতাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ওই চেষ্টা করতে গিয়ে সে একটা উল্টো হাত হারিয়ে ফেলে, মানে হাতটাই কেটে দেয়। আর তারপর সাকাতা ধরে কামোকামিকে এবং ওকে মেরে দেয়। আর তারপর আমাদের দেখানো হয় ফুজিতোকে, আর ফুজিতোই হচ্ছে সাকাতার এজেন্ট। মানে ফুজিতোই মূলত সাকাতাকে কাজটা জেনে দেয়, বিনিময়ে পার্সেন্টেজ নেয়। তবে সাকাতা যেভাবে পেশা ছেড়ে দিচ্ছে এটা ফুজিতোর পছন্দ হয়নি। তবে তারপরেও সে মনে করো সাকাতার সামনের ভবিষ্যৎ জীবন নিয়ে শুভেচ্ছা জানায়। তো যাই হোক, ফুজিতো সেখান থেকে চলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে কেউ সাকাতাকে ফলো করছে। আর এদিকে আমরা দেখতে পাই সাকাতা বিবাহিত এবং তার সুন্দর স্ত্রী রয়েছে, রিউ নামের একটা বাচ্চা মেয়েও রয়েছে। আর সাকাতা তার স্ত্রী মেয়েকে খুবই ভালোবাসে। তো যাই হোক, সাকাতা তখন তার বউ বাচ্চাকে বলে যে আমি ফ্রেশ হয়ে আসছি, তোমাদের এরপর বেড়াতে নিয়ে যাবো। কিন্তু এরপরও যখন ফ্রেশ হয়ে বাইরে আসে ওয়াশরুম থেকে, ও দেখতে পায় 5 জন মুখোশ পরা লোক ওর স্ত্রী আর 5 বছরের মেয়ের মাথায় পিস্তল তাক করে বসে রয়েছে, এবং তাদের প্রত্যেকের চেহারায় জাপানিজ ভয়ঙ্কর যে ডেমন সেগুলোর মাস্ক পরা ছিল। এবং এরপর সে সাকাতাকে জানায়, আজকের পর থেকে শহরে আমি রাজ করবো, যে তুই কামোকামিকে মেয়ের অনেক উপকার করেছিস আমার, ওই শালা এতদিন আমার রাস্তার কাটা হয়েছিল, আর আমি তোকে ধন্যবাদ জানাতে এসেছি। কিন্তু সাকাতা নিজে একজন ভয়ঙ্কর মনে করে অ্যাসাসিন। ওর স্ত্রী সন্তানের উপরে কেউ যদি বন্দুক রাখে ওর কি অবস্থা হবে, ও করে কি ওদের উপর হামলা করার চেষ্টা করে। বাট তখনই একজন করে কি সাকাতার স্ত্রী জিনোকে গুলি করে মেরে দেয় এবং সাকাতাকেও আটকে ফেলে। আর তখন সাকাতা ভয় পেয়ে যায় এবং তার ছোট্ট মেয়ে রিউর প্রাণ ভিক্ষা চায় ওদের কাছে। আর তখন সাকাতা রিউকে চিৎকার করে পালিয়ে যেতে বলে, কিন্তু ছোট্ট মেয়েটি যখন পালিয়ে যেতে লাগে তখন ওকেও গুলি করে মেরে ফেলা হয়। মানে সিরিয়াসলি কাহিনীটা এই লেভেলে চলে গিয়েছে। বুঝতেই পারছো এই সিনেমাটা হবে হচ্ছে প্রতিশোধের লড়াই। সিনেমার শুরুতেই মনে করো যে এত বড় একটা ভয়ঙ্কর অ্যাসাসিনের সব পরিবার শেষ। তো যাই হোক, এরপর ওই ডেমন গ্রুপের লিডার সাকাতাকে বলে, তুই অনেক ভালো একটা ডেমন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ভবিষ্যতে তুই আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াবি, তো তোকেও এখন আমার মেরে ফেলা দরকার। বাট তখন রাগের সাকাতা সবাইকে ধমকাতে থাকে এবং বলে, তোদের একটাকেও আমি জীবিত ছাড়বো না। তবে তখনই সেখানে লাল মাস্ক পরিহিত যে গ্যাংস্টারটা ছিল, এটা খেয়াল রেখো লাল মাস্কটা কে এটা পরে জানতে পারবে, সে সাকাতাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু এরপর টিভি নিউজে প্রচার হয় যে সাকাতা একটা ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল, যে প্রথমে তার স্ত্রী তারপর তার মেয়েকে
খুন করেছে আর তারপর সে আত্মহত্যা করেছে। তো এই ঘটনা ঘটার প্রায় 14 বছর কেটে যায়। আর এরপর দেখা যায় একটা হলের শহরের মেয়র সোনুহারা মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে, আর সে মিডিয়াকে গর্ব করে বলে, যখন থেকে আমি এই শহরের মেয়র হয়েছি, মানে আজকে প্রায় 14 বছর, তখন থেকে এই শহরের অনেক উন্নতি হয়েছে এবং শীঘ্রই এই শহরে বড় একটা প্রকল্প শুরু হতে চলেছে যার নাম হচ্ছে মাহারোবা, যেটা একটা অ্যাডভান্স শহরের মতো হবে। বাট তখনই সেখানে ওই হলে থাকে একজন সাংবাদিক সোনহারাকে প্রশ্ন করে বসে, গত 14 বছর ধরে আপনি মেয়র আসার পর থেকে এই শহরের তো অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছে, তাদের আজ পর্যন্ত কোনো হদিসও পাওয়া যায়নি, এবং আপনার কোম্পানি যে কত মানুষের প্রপার্টি দখল করে নিয়েছে এবং আপনার বিরুদ্ধে যে কথা বলে সেই নিখোঁজ হয়ে যায়, তো এই সবকিছুর পেছনের ব্যাখ্যা কি? এগুলোতে আপনার হাত নেই তো? তো সাংবাদিকের মুখে এই কথা শুনে সোনুহারার বেশ রাগ হয়, কিন্তু যেহেতু ডেঞ্জারাস টাইপের লোক, সে করে কি নিজের রাগটাকে কন্ট্রোল করে এবং শান্ত হয়ে সাংবাদিককে বলে, আসলে আমার প্রতিপক্ষরা আমার অগ্রগতিতে খুব ঈর্ষান্বিত এবং এজন্য তারা কিছু টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে রেখেছে আমার নামে বদনাম করার জন্য। তুমিও কি তাদের একজন? মানে বুঝতেই পারছো কোন লেভেলের ক্ষমতা এই সোনুহারার। আর এইদিকে পুলিশ সাকাতাকে ফাইনালি ছেড়ে দিয়ে যাবজ্জীবনের কারাদণ্ড হয়েছিল। মানে আমরা জানতে পারি কোনোভাবে সাকাতা 14 বছর আগে বেঁচে গিয়েছিল, কিন্তু এরপর থেকে জেলেই ছিল আর কি, কোমায় ছিল, এখনো প্যারালাইজড। এরপর ফুজিত মানে সাকাতার যে এজেন্ট ছিল ও করে কি সাকাতাকে হুইল চেয়ারে করে শহরের একটা পুরনো বস্তি বাড়িতে নিয়ে আসে, আর তার দেখাশোনা করার জন্য ইন্ডিয়ান একটা লোক মিকাকে রাখা হয়। তো এরপর সন্ধ্যায় যখন মিকা সাকাতাকে ঘুরিয়ে রুমে নিয়ে আসে, তখনই মশি করে কি সাকাতার উপর আক্রমণ করে। আর মশি হচ্ছে এই সিনেমার শুরুতে যে ইয়াকুজাকে মারলো আমাদের সাকাতা, এবং ওর যে ডান হাত ছিল ও, যার 14 বছর আগে সাকাতা হাত কেটে দিয়েছিল। তো যাই হোক, যেহেতু সাকাতা এখন কোমায় রয়েছে, সে জাস্ট অসহায়ের মতো তাকিয়ে থাকে, আর ওই মশি সাকাতাকে মারধর করে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর এই কারণে প্রাণে মারে না, কারণ প্রাণে মারলেও তো বেঁচেই গেল, ও কষ্টে রয়েছে, এটাই ভালো। আর এরপর ওই শহরের একটা জায়গায় সাংবাদিক করে কি কোমোগামির ম্যানেজারের সাথে দেখা করে। মানে সিরিজের প্রথমে যে আমরা ইয়াকুজাকে দেখেছিলাম, তার যে ম্যানেজারের ওই যে খারাপ সংবাদ নিয়ে এসেছিল দেখে গাল কেটে দিয়েছিল, আর সে দেখা করে সাংবাদিকের সাথে, এবং ওই লোকটা মূলত এখন সোর্স হিসেবে কাজ করে সাংবাদিকের। তো তখন সাংবাদিক ওর কাছ থেকে জানতে পারে 14 বছর আগে ইয়াকুজা কোমোগামিকে মেরে ফেলার কন্ট্রাক্ট বর্তমান মেয়র সোনুহারাই দিয়েছিল, আর কোমোগামির মরার পরই মূলত সোনুহারা এই শহরের পুরো দখলত্ব নিয়ে নিয়েছে এবং মেয়র হতে পড়েছে। আর সোনুহারা এই শহরের মেয়র হলেও সে মেয়র হওয়ার আড়ালে যত ড্রাগ ডিলিং, মনে করো যে মেয়ে মানুষ পাচার করা, যত ধরনের অপরাধ কাজ সে করে। আর তারপর ওই লোকটি সাংবাদিককে কিছু প্রমাণও দেয়, বাট তখনই এখানে মাস্ক পরা কিছু লোক চলে আসে, এবং আমরা জানি মাস্ক পরা লোকটা কাদের লোক, কিন্তু তখনই সেখানে মাস্ক পরা কিছু লোক চলে আসে, এবং ওই মাস্ক পরা লোক এসে করে কি সাংবাদিক এবং তার সাথে থাকা ওই লোকটিকে, মানে ওই ইয়াকুজা কোমোগামীর লোকটাকে মেরে ফেলে। আর এরপর তখন মাস্ক পরা লোকের কাছে একটা কল আসে, আর সে জানতে পারে যে সাকাতা এখনো বেঁচে রয়েছে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এই দিকে আমরা জানতে পারি 14 বছর আগে সাকাতার সাথে যে নির্মম ঘটনাটা ঘটেছে, তার পেছনে কিন্তু সাকাতার এই এজেন্ট বা বন্ধু ফুজিতোর হাত ছিল। ফুজিতোই মূলত ওদেরকে তথ্য দিয়েছিল যে ওইটা সাকাতার বাড়ি, মানে সাকাতা তো ওর ফ্যামিলিকে লুকিয়ে রেখেছিল, কিন্তু একমাত্র ফুজিতো জানতো সাকাতা কই থাকে, এবং ফুজিতোই ওদেরকে তথ্য দিয়েছিল। আর এই কারণেই সাকাতা কিন্তু তার পরিবারকে হারিয়েছে। তো এইটার কারণে অনুশোচনায় ফুজিতো আজও মনে করো যে কষ্ট পাচ্ছে, আর এই জন্যই আজকে সে সাকাতাকে মানে সাহায্য করে। তো যাই হোক, মুশিতো তো অ্যাটাক করেছিল সাকাতাকে, এই কারণে সাকাতাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো সাকাতাকে তখন দেখতে ওই শহরের যে পুলিশ চিফ কেনিকো যায়, কিন্তু কেনিকো হঠাৎ করেই সাকাতার রুমে গিয়ে পরে হচ্ছে ডেমনের মাস্ক। আর আমরা বুঝতে পারি এই পুলিশ চিফও ওই 5 মাস্ক পরা যে পরিহিত লোকরা ছিল যারা সাকাতার পরিবারকে খুন করেছে তাদের একজন। তো প্যারালাইজ হয়ে পড়ে থাকা সাকাতাকে তখন কেনিকো বলে, তোকে আসলে 14 বছর আগেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু জানি না আমাদের বস কি মনে করে তোকে জীবিত রেখেছে। আর এখানে উল্লেখ্য সাকাতার দেহ হয়তো প্যারালাইজড হয়ে গিয়েছে, কান তো নয়, মস্তিষ্ক তো নয়। তো কেনিকোর এই কথাগুলো শুনে সাকাতার মস্তিষ্কে একটা বিশাল ধাক্কা লাগে, এবং সে নিজের চোখের সামনে স্ত্রী আর সন্তানের খুনিকে দেখে ওর ভেতরে একটা মনে করে কারেন্টের শক খায়, এবং ওর শরীরে একটা অদ্ভুত শক্তি চলে আসে। আর তখনই সাকাতা করে কি কেনিকোর উপর সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করে, আর তারপর সাকাতা কেনিকোর সাথে যত লোক ছিল ওদেরকেও মেরে দেয়। মানে বুঝতেই পারছো দীর্ঘ 14 বছর পরে, আমার মনে হয় ভুল হচ্ছে, এটা 14 বছর আগের ঘটনা না, এটা মনে হয় 12 বছর পরে আর কি ওর সকল স্মৃতি মনে পড়তে শুরু করেছে। তো যাই হোক, সাকাতা আবারও তার নিজের পায়ে দাঁড়িয়েছে এই আঘাত থেকে, আর তারপর ও হসপিটালের বাইরে চলে আসে, এবং হসপিটালের বাইরে থাকা ফুজিতো তখন সাকাতাকে দেখে এবং নিজের গাড়িতে করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। আর এরপর আমাদের একটা ড্রাগসের ফ্যাক্টরি দেখানো হয়, আর ওই ফ্যাক্টরি একজন মাস্ক পরা ব্যক্তি কন্ট্রোল করে আর কি। আর অন্যদিকে শহরের যে পোর্ট রয়েছে, যেখান দিয়ে আর কি জাপানিজ মেয়েদেরকে পাচার করা হয় বিদেশে, সেইটা কন্ট্রোল করে আবার আরেকজন মাস্ক পরা ব্যক্তি। অর্থাৎ এই শিনজো শহরের যত অবৈধ ব্যবসা রয়েছে এই 5টা মাস্ক পরা ব্যক্তিই কন্ট্রোল করছে, এবং 5 জনের মধ্যে একজনকে তো অলরেডি সাকাতা মেরে ফেলেছে, মানে পুলিশের সাইড থেকে, প্রশাসনের সাইড থেকে যেটা ছিল। আর বাকি 4 জন যখন জানতে পারে যে সাকাতা পুলিশ চিফ কেনিকোকে, মানে ওদের একজনকে মেরে ফেলেছে এবং হসপিটাল থেকেও পালিয়েছে, তখন তো ওরা টেনশনে পড়ে যায়। আর এই দিকে এখন সাকাতা ফুজিতোর সাথে ছিল, আর মাস্টার যখন এটা জানতে পারে, মাস্টার করে কি মাস্কম্যান আকিরাকে অর্ডার দেয় ফুজিতোর সাথে যোগাযোগ করো এবং ওকে দায়িত্ব দাও সাকাতাকে মেরে ফেলার জন্য, আর তারপর আমাদের ড্রাগস ফ্যাক্টরিতে নিয়ে আসো। কিন্তু ফুজিতোকে যখন এই অর্ডারটা দেওয়া হয়, ফুজিতো এই কথা উল্টো সাকাতাকে বলে দেয়, কারণ এর আগে ওর জন্য সাকাতার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তো ওই অনুশোচনা থেকেও সাকাতাকে সব খুলে বলে দেয়, আর সাকাতাও তো তার পরিবারের হত্যার বদলা নেওয়ার জন্য রেডি হয়ে
রয়েছে, মাস্কম্যানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মনে কর রক্ত গরম হয়ে রয়েছে। তো এখানে ওরা একটা প্ল্যান করে এবং আমরা দেখি ফুজিতো গাড়ি নিয়ে আকিরার ফ্যাক্টরিতে যায়, ড্রাগসের ফ্যাক্টরিতে, এবং সেখানে গিয়ে সাকাতার লাশ আকিতার লোকদের কাছে বুঝিয়ে দেয়। আর এরপর সাকাতার লাশটা দেখে ওরা করে কি ময়লার মেশিনে ডিসপোজাল মেশিনে যখন রেখে দেয় তখনই সাকাতা ব্যাগ খুলে বাইরে বের হয় এবং আকিরাদের লোকদের সাথে ফাইট শুরু করে এবং এটা একটা ব্রুটাল ফাইট সিন ছিল। এক্সপ্লেন এটা দেখা বোঝানো পসিবল নয়। তার উপর নতুন সিনেমা বেশি দেখাতে গেলেও স্ট্রাইক আসবে, এমনি খালি স্ট্রাইকের পর স্ট্রাইক আসে। তো যাই হোক এই মার দেখে আকিরা বুঝতে পারে যে ফুজিতো ওদের সাথে বেমানি করেছে। আবার ওইদিকে ফুজিতা যখন গাড়ি নিয়ে চলে যাচ্ছিল তখন ওর উপর সবাই গুলি করে আকারের লোক মাস্কম্যানদের লোক, কিন্তু তখন ফুজিতার সাথে যে মিকা ছিল ওই মিকা গুলিবদ্ধ হয়, মারা যায়। আর অন্যদিকে ফুজিতও মনে করে ভালো আহত হয়। আর এইদিকে সাকাতা তো একাই মনে করে ফ্যাক্টরির মধ্যে আকিরার লোকদেরকে মারতে থাকে, এক এক করে ব্রুটালি সবাইকে মেরে ফেলে। আর এরপর যখন সাকাতা আকিরার অফিসে ঢোকে তখন দেখতে পায় আকিরা অলরেডি ফ্যাক্টরির বাইরে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আকিরা এখানে সাকাতাকে বোকা বানিয়েছে। কিভাবে? ওদের এই ফ্যাক্টরিতে আগে থেকে বোম প্লান্ট করা ছিল, কোনো সমস্যা হলে প্রমাণ উড়িয়ে দেবে। তো আকিরা যেহেতু বাইরে চলে এসেছে, সাকাতা ভেতরে রয়েছে, তো আকিরা করে কি বোম ব্লাস্ট করে পুরো ফ্যাক্টরিটা উড়িয়ে দেয়। আর তারপর আকিরা কল করে তার মাস্টারকে এই খুশির সংবাদটা দেয় যে সাকাতাকে মেরে ফেলেছে। বাট তখনই সাকাতা আকিরাকে চমকি দিয়ে ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসে। আর সাকাতাকে জীবিত দেখে আকিরা পিস্তল টাক করে, বাট তখন পেছন থেকে ফুজিতো করে কি গাড়ি নিয়ে এসে আকিরাকে উড়িয়ে দেয়। আর এরপর ফুজিতা তার অনুশোচনা থেকে সাকাতাকে মনের দুঃখে সব খুলে বলে যে 12 বছর আগে ওই মাস্ক পরা যে ডেমন গুলো এসেছিল ওদেরকে তোর বাসার ঠিকানা আমি দিয়েছিলাম। বাট সাকাতা এই কথা শুনে ওকে তো ক্ষমা করে না, উল্টো নগদ হেডশট দিয়ে মেরে ফেলে। আর তারপর আকিরাকে সাথে করে নিয়ে গোপন আস্তানায় যায়। আর তারপর আকিরার উপর মারাত্মক টর্চার করা শুরু করে এবং বাকি 3টা যে আছে মাস্ক পরা লোক ওদের ব্যাপারে জানতে চায়, কিন্তু আকিরা কোনোভাবেই মুখ খুলতে রাজি হয় না। আর ঠিক তখনই আকিরার মোবাইলে মাস্টারের কল আসে। তো মাস্টার জানে যে ওর লোক ধরা পড়েছে। তো মাস্টার সরাসরি সাকাতার সাথে কথা বলে যে তুই যে আমার লোককে মারছিস বা আমাকে মারবে, তুই কি জানিস তোর মেয়ে এখনো বেঁচে রয়েছে, তোর মেয়ে আমার হাতে। এই কথা শুনে তো সাকাতা চমকে যায়। আর মাস্টার তখন সাকাটাকে বলে দেখ তোর মেয়ে এখন কলেজে যাওয়া শুরু করেছে। আর তখনই আমাদের সামনে মাস্টারের মুখ দেখানো হয় এবং সে আর কেউ নাই, সে হচ্ছে এই শহরের মেয়ে সোনুহারা। তো সোনুহারা তখন সাকাতাকে হুমকি দেয় তুই যদি এভাবে খুনি করতে থাকিস তাহলে তো তোর মেয়েকে আমার মারতে হবে। তো যে সাকাতার জীবনের লক্ষ্য ছিল একটাই, খালি মেরে প্রতিশোধ নেবে, কিন্তু সে যখন জানতে পারে তার মেয়ে বাঁচা রয়েছে এখন তার উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায় যে মেয়েকে বাঁচাতে হবে। তবে তারপরেও সে আকিরাকে মেরে ফেলে। কিন্তু সাকাতা এখন টেনশনে পড়ে যায় সে তার মেয়ে রিউকে কিভাবে খুঁজে পাবে। আর এদিকে টিভিতে নিউজ দেখানো হচ্ছে এবং টমি নামে একজন অবসরপ্রাপ্ত পুলিশ দেখে, আর তার সাথে একসময় সাকাতার অনেক ভালো সম্পর্ক ছিল। আবার অন্যদিকে এই খবরটা রিও দেখে বাসায় থেকে, আমাদের নায়কের মেয়ে। আর এখানে আমরা দেখতে পাই নিমতি নামের একজন লোক গত 12 বছর ধরে রিওর দেখাশোনা করছে। তবে রিওর বড় হওয়ার অপেক্ষায় সে রয়েছে, তার মোটে উদ্দেশ্য ভালো নয়। আর এরপর আমরা দেখতে পাই সোনুয়ারা ওকে কল করে এবং সাকাতাকে হত্যা করার কাজ ওকে দিয়ে দেয়। আবার এইদিকে আমরা দেখি রিওর কিন্তু তীরন্দাজের প্রতি খুব আগ্রহ রয়েছে, আর্চারি খুব পছন্দ করে। আর এইদিকে টমি যখন বাড়িতে পৌঁছায় ও দেখতে পায় সেখানে সাকাতা ওর জন্য অপেক্ষা করছে এবং সাকাতা তখন ওর কাছে মাস্ক পরা ব্যক্তি এবং রিওর ব্যাপারে জানতে চায়। এবং এখানে সাকাতা আরো টমিকে বলে হাসপাতালে যে ব্যক্তি আমাকে হত্যা করতে গিয়েছিল সে ছিল পুলিশ প্রধান, তার সেও ওই মাস্ক পরা লোকদের একজন অংশ। তো তুমি যেহেতু পুলিশে ছিলে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আমাকে বিস্তারিত বলো। তো টমি তখন বলে হ্যাঁ কেনকর আমি একসময় অনেক ভালো বন্ধু ছিলাম, কিন্তু তখন ওই ডেমন গ্রুপে যোগ দিয়ে ও হঠাৎ করে প্রমোশন পেয়ে পুলিশ প্রধান হয়ে যায়। তারপর থেকে ওর সাথে আমার ওরকম সম্পর্ক ছিল না। তবে কেনকোর একটা নিজস্ব নিরাপত্তা সংস্থা ছিল, সিকিউরিটি গার্ড কোম্পানি ছিল এবং কেনকোর স্ত্রী সন্দেহ করেছিল যে কেনকোর সাথে ওই পুলিশ প্রধানের সাথে হয়তো কোনো মহিলার সম্পর্ক রয়েছে। আর এই জন্য সে আমাকে হায়ার করেছিল কেনকোর উপর নজর রাখতে। কিন্তু এদিকে আবার কেনকোর স্ত্রীরও সম্পর্ক ছিল হচ্ছে নিরাপত্তা কোম্পানির যে প্রধান তার সাথে। তো এ কারণে কেনকো করে কি উল্টো ওর স্ত্রীকে ধরে নিয়ে আসে এবং ওর যে কর্মচারী নিরাপত্তা কোম্পানির প্রধান দুজনকে মেরে দেয়। আর তারপর ওই কোম্পানির দায়িত্ব দেয় হচ্ছে ওর বন্ধু নিমোকে। আর এই নিমো কেনকোর বিশেষ লোক ছিল। তো এই কথা শুনে সাকাতা করে কি রিকোর সিকিউরিটি কোম্পানিতে যায়, কিন্তু ওখানে আবার রিউ ছিল। তো রিউ ওকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আর সাকাতা তখন রিওর শৈশব থেকে শুরু করে এ পর্যন্ত বড় হয়েছে সকল ছবি দেখতে পায় এবং সাকাতার মেয়ে এত বড় হয়ে গিয়ে সেটা দেখে ও পুরো ইমোশনাল হয়ে পড়ে। আর তখনই সেখানে সাকাতার উপর নিমো আক্রমণ করে। নিমো যেটা আর কি ওই যে রিওকে দেখাশোনা করছে ছোটবেলা থেকে। তো দুজনের সেই লড়াই হয়। নিমোর নামটা আমার প্রথমে মনে হয় নিমতি বা নিয়মত বলেছিলাম আর কি। তো যাই হোক সাকাতা এখানে সেই লেভেলের পিটাতে থাকে নিমোকে। বাট তখনই নিমো করে কি সাকাতাকে ওর বউ নিয়ে গালিগালাজ পাঠাতে থাকে, মেয়ে নিয়ে গালিগালাজ পাঠাতে থাকে। আর এই কণ্ঠটা শুনেই সাকাতা নিমোকে চিনতে পারে এবং বুঝতে পারে এই নিমো হচ্ছে সেই 5 জন মাস্কম্যানের মধ্যে একজন যে ওই রাতে ওর স্ত্রীকে হত্যা করেছিল। বাট তখনই ওখানে রিও পৌঁছায় আর রিও তোর বাবাকে চেনে না। তো এই কারণে ওর বাবাকে ও শত্রু ভেবে ওর বাবার বুকে ও তীর চালায়। আর সুযোগ দেখে নিমো করে কি সাকাতাকে জানালা দিয়ে ফেলে দেয়। বাট সাকাতা কোন রকমের প্রাণ নিয়ে এখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। আর রিওর তীরেতে সে মারাত্মক আহত হয়েছে এবং তাকে টম বাঁচিয়ে নিয়েছে। তবে সে খতর পরোয়া করে না, যে কোনো ভাবে সে শত্রুদের হাত থেকে তার মেয়েকে তার কাছে আনতে চায়। বাট ওই সময় সাকাতার কাছে মেয়রের ফোন আসে আর সে সাকাতাকে বলে আরে তোকে আমি একবার বললাম যে তুই যদি এভাবে খুনাখুনি করতে থাকিস তোর মেয়েকে তো আমি বাঁচিয়ে রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য লাস্ট অফার, তুই যদি তোর মেয়েকে জীবিত দেখতে চাস, তোর মেয়েকে যদি তুই জীবিত নিতে চাস তাহলে তুই রোবা নামে একটা সেন্টার ওখানে আমি থাকবো। আর এইদিকে আমরা দেখি রিওকে অপহরণের নাটক সাজিয়ে
মহারোবা সেন্টারে নিয়ে যাওয়া হয়, একটা জায়গা মনে করো, আর ওখানে 3 জন লোক মাস্ক পরেছিল, মানে 2টা মাস্ক পরা তো মারা গিয়েছে, পুলিশ চিফ আর হচ্ছে আকিরা যেটা ড্রাগসের ডিলিং করতো, এখন বাকি 3টা বেঁচে রয়েছে। তো সাগাতো এখানে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ওই গোপন স্থানে আসে এবং এখানে বিভিন্ন ধরনের অস্ত্র রাখা ছিল, আর এখান থেকে সে তার প্রিয় অস্ত্রটি তুলে নেয় এবং সে তার সেই পুরনো গাড়িতে করে, মানে জন উইক সিনেমাতে যেমন পুরনো গাড়ি থাকে ওইরকম একটা কিছু, ওই মহারাবা সেন্টারের দিকে রওনা দেয়। আবার মেয়রের লোকজনও সাকাতার জন্য অপেক্ষা করছিল, আর নিমো এবং ট্যাং মানে বাকি 2জন মাস্কম্যান সিসিটিভির উপর নজরদারি করছিল। আর এই দিকে আমরা দেখি সাকাতা তার সমস্ত শক্তি দিয়ে সোনোহারার লোকের উপর আক্রমণ করে, মেয়রের উপর শুরু হয় মারাত্মক তাণ্ডব এবং এখানে এত রক্তপাত হয় যে যেটা দেখানোই সম্ভব না। আমি তোমাদের আগেও বলেছি যে সিনেমাটার কাহিনীর চেয়ে মনে করো যে অ্যাকশনের উপর জোর বেশি দেওয়া হয়েছে, তাও অ্যাকশন কি মনে ব্রুটাল অ্যাকশন। তো যাই হোক সাকাতা তার সামনে আসা সকল গুন্ডাদের মারতে শুরু করে, আর এতে নিজেও মারাত্মকভাবে আহত হয়। আর তখন মাস্ক পরা যে নিমো ও করে কি সাকাতার উপর হামলা করে, আর নিমো তখন সাকাতাকে বলে তুই রিওকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না, আরেক বছর গেলে ওকে আমি রক্ষিতা করবো, সারা জীবনও আমার রক্ষিতা করে রেখে দেবো। তো এই কথা শুনে রাগের সাকাতা মনে করো জোর চোখে উপরে ফেলে এবং ওকে মেরে দেয়। আর তারপর ও ফাইনালি রিওর সাথে দেখা করার সুযোগ পায়, কিন্তু রিও তো সাকাতাকে ভিলেন মনে করছে, কারণ এই লোকটা সবাইকে নির্মম ভাবে মারছে। বাট সাকাতা তখন রিওকে বলার চেষ্টা করে যে আমি তোর বাবা, কিন্তু নিমো তো ওকে বড় করেছে, তো এই কারণে রিওকে মেনে নিতে রাজি হয় না। বাট তখনই টেঙ্গু মানে ওই যে লাল মাস্কালা যেটাকে আমরা ফার্স্টে বলেছিলাম যে মনে রেখো, সে করে কি সাকাতার মাথায় রড দিয়ে আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলে। আর তারপর সাকাতাকে সোনোয়ারার সামনে নিয়ে যাওয়া হয়। তো সোনোয়ারা ওকে বলে অবশেষে 12 বছর পরে আমি শিনজো শহরের নায়ককে খুঁজে পেয়েছি যে কিনা তার মেয়েকে বাঁচাতে এসেছে। তবে ঘটনা হচ্ছে কি, এক জ্যোতিষী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল আমার মৃত্যু নাকি তোর হাতে লেখা রয়েছে, কিন্তু এই জ্যোতিষীকে চ্যালেঞ্জ করে আমি তোকে বাঁচিয়ে রেখেছিলাম যাতে আমি এটা ভুল প্রমাণ করতে পারি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর উপর বাজি ধরা ঠিক হবে না, রিস্ক নেওয়া ঠিক হবে না, তোকে শেষই করে দেই। এরপর যখন সোনোহারা তরল দিয়ে রিওকে শেষ করতে যাবে তখনই এখানে টমি এসে হামলা করে দেয়, মেশিন গান দিয়ে এলো পাথারি গুলি করতে শুরু করে। আর তখন সাকাতা রিউকে মানে ওর মেয়েকে ছোটবেলায় ঠিক যেভাবে চিৎকার করে পালিয়ে যেতে বলেছিল ঠিক ওইভাবে চালিয়ে যেতে বলে। আর তখনই রিওর সেই পুরনো কথা মনে পড়ে যায় যে 12 বছর আগে সেই রাতে তার বাবা তাকে ঠিক এভাবে চিৎকার করে পালিয়ে যেতে বলেছিল। আর তখন রিও বুঝতে পারে যে এটাই হয়তো তার বাবা, তার এই লোকটা ঠিকই বলছে। তো যাই হোক এরপর সাকাতা প্রচন্ড মনে করো যে ব্রুটালিটি নিয়ে গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে। বাট তখনই টিঙ্গু করে কি সাকাকে আক্রমণ করে এবং টিঙ্গু কিন্তু অনেক বেশি শক্তিশালী ছিল এবং সে সাকাতার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে, কিন্তু একটা পর্যায়ে সাকাতা টাঙ্গুকে মেরে দেয়, মানে একবারে কেটে ফেলে ওকে। আর এই জায়গায় আমরা এই টিঙ্গু সম্পর্কে জানতে পারি, মানে ব্ল্যাক মাস্ক, সে মূলত সোনোহারা বা মেয়রের যমজ ভাই এবং তারা দুই ভাইকে অনেক ভালোবাসে। ও থাকে আন্ডারওয়ার্ল্ডে আর মেয়র থাকে হচ্ছে মানুষের সামনে, যত অকম গোকাম কন্ট্রোল করে, আর মেয়র সে জোর ভাই মানুষের সামনে ভালোভাবে থাকে। এমনকি সোনোহারার কথা মতো ওরা নিজেদের মাস্টারকে মেরে ওই মাস্টারের বাড়ি দখল করেছিল, আর তারপর ওর শেষ শত্রু সোনোহারাকে হত্যা করার জন্য ঘুরে। আর এই দিকে পালানোর সময় রিওর মনে পড়ে আমি আমার বাবাকে একা রেখে আসলাম, তো এর জন্য করে কি সাকাতাকে সাহায্য করার জন্য পেছনে ফিরে তাকায়। আর এইদিকে মেয়র তার মুখে মাস্ক লাগিয়ে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়, আর সাকামতো পুরোপুরি আহত হয়ে পড়ে রয়েছে। আর এই কারণে সোনোহারার মোকাবেলা ভালো মতো সাকাতা করতে পারে না এবং সোনোহারা ওকে মারতে থাকে এবং এক পর্যায়ে সাকাতার হাতটাও কেটে দেয়। আর তখন সাকাতার তার চোখের সামনে তার স্ত্রীর মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে এবং সে আবার উঠে দাঁড়ায় এবং এক হাতেই সোনোহারার মোকাবেলা করে এবং সোনোহারার তরল ভেঙে এক কোপে ওর মাথাটাই কেটে দেয় এবং সোনোহারার সেখানে শেষ হয়ে যায়। বাট তখন এখানে নিমো চলে আসে, মানে হালাই এখনো মরে নাই, এবং নিমো করে কি সাকাতাকে গুলি করে, কিন্তু সাকাতা ওর হাতে থাকা ধারালো তরল দিয়ে নিমোর মাথাটাই কেটে দেয়। তো যাই হোক এই পুরো মারামারির শেষে সাকাতা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে এবং বলে আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোকে আর তোর মাকে রক্ষা করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিস। তো এই কথা বলে সাকাতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যাই হোক এরপর সকল লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। আর তখনই আমরা সবাই শকড হয়ে যাই ভাই, আমরা দেখতে পাই ভিলেন এখনো বেঁচে রয়েছে। মানে এর বেশ কিছুদিন পরে আমাদের দেখানো হয়, আমরা দেখতে পাই সোনোহারা একটা টিভি নিউজে ইন্টারভিউ দিচ্ছে এবং সেখানে সে বলছে যে কিভাবে সাইকো কিলার সাকাতার হাত থেকে সে নিজেকে এবং এই পুরো শহরকে বাঁচিয়েছে, মানে তার উপর আক্রমণ হয়েছিল সে ওকে মেরে দিয়েছে। কিন্তু যখন ও মাথা ঘোরায় তখন আমরা ওর এক সাইডে ঝলসানো চেহারা দেখতে পাই, আর আমরা বুঝতে পারি এটা তো আসলে সোনোহারা নয়, এটা হচ্ছে ভাই টিঙ্গু। যেহেতু চেহারা একই এই জন্য মেয়রের পদ দখল করে নিয়েছে এবং গোটা বিশ্বকে সোনোহারা হিসেবেই জানে। তো যাই হোক এরপর টেঙ্গু করে কি পুরোনো মন্দিরে গিয়ে তার মাস্কটা রেখে দেয় এবং ওর ভাইয়ের যে মাস্কটা ছিল সোনোহারা সেই মাস্কটা পরে, মানে আজকে থেকে ও সোনোহারার দায়িত্ব পালন করবে। তো খুব খুশি, বাট এই খুশিটা খুব বেশি সময় স্থায়ী হয় না, কারণ তখনই সেখানে রিও চলে আসে সাকাতার মেয়ে এবং সে তার হাতে থাকা যে তীরটা সেটা দিয়ে টিঙ্গুকে নগদ মেরে দেয়। মানে এখানে মেয়ে আবার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমার কাহিনীটা অনেক বেশি সিম্পল ছিল, একেবারে সিম্পল কাহিনী, কিন্তু এই সিনেমার মেন যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এটার অ্যাকশন বা ব্রুটাল অ্যাকশন সিন। আর এই কারণে আমি বলেছিলাম এটা যদি এক্সপ্লেন দেখো তাহলে ভালো লাগবে না, নর্মাল খালি তোমার মনে হবে যে কি কাহিনী, কিন্তু যদি তুমি অ্যাকচুয়াল সিনেমাটা দেখো তাহলে হচ্ছে ফুল মজাটা পাবে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।